ফুটেজ দেখুন, একের পর এক সিসিটিভি ফুটেজ সামনে আসছে। বিস্ফোরণের আরো একটা সিসিটিভি ফুটেজ। একদম বিস্ফোরণের এই দেখুন, বিস্ফোরণের মুহূর্তের সময় সেই সিসিটিভি ফুটেজ সামনে এসছে। আমাদের সঙ্গে এই মুহূর্তে প্রাক্তন সেনাকর্তা তাপস বন্দ্যোপাধ্যায় রয়েছেন। তাপস বাবু, কি বলবেন? একের পর এক তথ্য, যেখানে একটা বিষয় তো পরিষ্কার যে পরিকল্পনায় চক্রান্ত অনেকগুলো দিন ধরে করা হচ্ছিল। রেকি থেকে বিস্ফোরক মজুত, কি মনে করছেন? দেখুন, এই যা ঘটনাক্রম যেটা বোঝা যাচ্ছে বা যেটা আপনাদের মারফতে অনেক কিছু যেগুলো জানতে পারছি, সেটা হচ্ছে যে এই যে ডাক্তাররা, প্রথমত ডাক্তারদের কেন এর মধ্যে জড়ানো হলো, তার কারণ হচ্ছে আমাদের সমাজে ডাক্তার হচ্ছে এমন একজন, তিনি গরিব মানুষের প্রায় ভগবান তুল্য। তাকে কেউ সন্দেহ করবে না, তার কেউ অ্যাক্টিভিটি নিয়ে প্রশ্ন তুলবে না। সুতরাং এই রকম একটা কমিউনিটিকে বেছে নেওয়া হয়েছিল যারা প্রায় সন্দেহের অতীত। এবং এই জালটাকে এক জায়গা থেকে, প্রথমে শ্রীনগরে মৌলভী ইরফান, সেখান থেকে আস্তে 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 বিভিন্ন জায়গায় বিভিন্ন ডাক্তারদের মধ্যে এই র্যাডিক্যালাইজেশন বা এক্সট্রিমিজমের যে প্ল্যানিং, সেই চক্রটাকে ছড়িয়ে দেওয়া হয়েছিল। এই জিনিসটা তো একদিনে হয় না, এই জিনিসটা বেশ কয়েক বছর ধরেই প্ল্যানিং চলছিল। এবং আপনারা যদি দেখেন, এই যে হসপিটালটি, যেখানে আলফা হসপিটাল যেটা, সেখান থেকে গতকাল এই ডাক্তাররা ছাড়া আরো 6 জন ডাক্তারকে কালকে ডিটেইন করা হয়েছে। সুতরাং এই জায়গাটা কে একটা, এই যে প্ল্যানিং গুলো হয়েছিল তার একটা হাব বলা যায় এই আলফালা হসপিটালটাকে। এবং এরপরে এরা কি করেছে, এরা অ্যামোনিয়াম নাইট্রেট সংগ্রহ করতে শুরু করেছে ফ্রম বিভিন্ন সোর্স। অ্যামোনিয়াম নাইট্রেট সংগ্রহ করা খুব একটা কষ্টের নয় ভারতবর্ষে, তার কারণ এটা মাইনিং এর কাজে লাগে, এটা কোয়ারির কাজে লাগে, এটা মেডিকেলের দু একটা জায়গায় কাজে লাগে। এবং ডাক্তাররা যদি সেগুলোকে সংগ্রহ করে এবং বলতেই পারে তারা যে আমরা এগুলো ল্যাবে কাজ করব, ল্যাবের কাজের জন্য লাগবে, বা তারা যদি অন্যান্য সোর্স থেকে পেয়েও তাদের বাড়িতে বা যে কোনো একটা অন্যান্য যে ডেডিকেটেড জায়গায়, কোনো অন্য কারুর বাড়িতে বা অন্য কারুর জায়গায় যদি তারা, যেটা প্রথমেই বলছি যে এই ডাক্তার বাবুরা আমাদের দেশে এমন একজন যাদের কেউ সন্দেহ করে না, সেই জন্যই বোধহয় এই গোষ্ঠীটাকে বেছে নেওয়া হয়েছিল। এবং এতদিন ধরে তাদের প্ল্যানিং করা হয়েছে, তাদের ব্রেন ওয়াশ করা হয়েছে। ব্রেন ওয়াশ করা হয়েছে কেন বলছি, তার কারণ তারা তো শিক্ষিত মানুষ, তারা তো এমনি তারা তো ওই কাশ্মীরের স্টোন পেল্টার নয় যাদের ডেলি টাকা দিয়ে, ডেলি ওয়েজেস দিয়ে যাদের পাথর ছোড়ানো হতো। এরা শিক্ষিত মানুষ, এদের থরলি ব্রেন ওয়াশ না করলে এরা এই কাজের মধ্যে ঢুকবে না। সুতরাং এদের থরলি ব্রেন ওয়াশ করা হয়েছে এবং তাদের এই কাজে আনা হয়েছে। তারপরে এই যে চক্রটা, এই টেন্টাকলস গুলো ভারতবর্ষের বিভিন্ন জায়গায় ছড়িয়ে দেওয়া হয়েছে, এক্সপ্লোসিভ কালেক্ট করা হয়েছে, যেটা আপনারা এক্ষুনি বলছেন। তারপরে টার্গেট চুজ করা হয়েছে যে এইগুলো কোন কোন জায়গায় ইউজ হবে, কবে ইউজ হবে, কতক্ষণে ইউজ হবে। এগুলো ইউজ করার জন্য রেকি করা হয়েছে, যে রেকিটা আপনারা বলছেন সোমবার দিন সকালবেলায় রেড ফোর্টে গত জানুয়ারি মাস থেকে রেকি শুরু হয়েছে এদের। হ্যাঁ, রেকি তো নিশ্চয়ই করেছে, রেকি না করলে তো, সেই জন্যই তো খুব সম্ভবত এমন একটা সময়ে লালকেল্লায় বিস্ফোরণটা হলো, তখন সেখানে ম্যাক্সিমাম ক্রাউড, ভীষণ কর্মব্যস্ততা ওই অঞ্চলে। একদিকে লালকেল্লা, অন্যদিকে রেড ফোর্ট মেট্রো স্টেশন, অন্যদিকে চাঁদনি চক বাজার। আপনি সঙ্গে থাকুন, আপনি টার্গেটের কথা বলছিলেন, সময়ের কথা বলছিলেন, এবং এই জায়গা থেকে এই আশঙ্কার জায়গাও থাকছে এই যে ফরিদাবাদ মডিউলের মূল লক্ষ্য কি তাহলে 26শে জানুয়ারি ছিল প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানই কি তাহলে টার্গেট ছিল? প্রজাতন্ত্র দিবসকে টার্গেট করে কি এই এত বিস্ফোরক মজুত করা হয়েছিল? এই সমস্তটাও কিন্তু তদন্তকারীদের নজরে রয়েছে। আমরা একটুখানি এই বিষয় নিয়ে আপডেট নিয়ে আমাদের প্রতিনিধি রাজীব চক্রবর্তী টেলিফোন লাইনে রয়েছেন। রাজীব, টার্গেট কি তাহলে 26শে জানুয়ারি? এত বিস্ফোরক এই 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবসকে সামনে রেখেই মজুত করা হয়েছিল? দেখো, এই বিষয়টা উঠে আসছে, কারণ তদন্ত যখন শুরু হয়েছে তারপরে যেটা সামনে আসছে
যদি একের পর এক যদি বিষয়গুলি মেলানো হয় যে 3,500 কিলোগ্রাম বিস্ফোরক এবং টার্গেট লালকেল্লা এবং লালকেল্লার গ্যারেজে গিয়ে 3 ঘন্টা একটি গাড়ি সেই বিস্ফোরক গাড়িটি টানানো এবং লালকেল্লার আশেপাশের এলাকায় কানেল প্লেট সহ সর্বত্র ঘুরে বেড়ানো, এই বিষয়গুলিকে যদি একের পর এক সাজানো যায় তাহলে কিন্তু মনে করা হচ্ছে যে উদ্দেশ্য আরো বড় ছিল। যে কথা আমরা প্রথম থেকে বলে আসছিলাম যে উদ্দেশ্য আরো বড় ছিল। এখনো পর্যন্ত 12 জনের মৃত্যু হয়েছে, আরো কয়েকজন গুরুতর জখম, কিন্তু জঙ্গিরা চেয়েছিল আরো মানুষের মৃত্যু এবং সেই লক্ষ্যেই তারা এত বিস্ফোরক মজুত করেছিল। ফরিদাবাদ যে মডিউলের কথা বলা হচ্ছে, সেই ফরিদাবাদে যদি জম্মু কাশ্মীর এবং ফরিদাবাদ পুলিশ অভিযান চালিয়ে বিস্ফোরক উদ্ধার করতে না পারত তাহলে সেই বিস্ফোরক কোথায় যেত? এবং এই বিস্ফোরকও তো ফরিদাবাদ থেকেই এসেছে। এই ডক্টর আদিলের বন্ধু ডক্টর উমর, এই উমরের যে বিশ্ববিদ্যালয় সেখানে 10 দিন রাখা ছিল, 29 নভেম্বর থেকে একেবারে 10 তারিখ পর্যন্ত এই গাড়িটি রাখা ছিল, i-20 গাড়িটি সেখানে। অর্থাৎ পরিকল্পনা অনেক দিন ধরেই চলছিল এবং তারা একটা বড় বৃহত্তর কিছু ঘটাতে একদমই রাজীব, ধন্যবাদ। পরিকল্পনা ছিল অনেক দিন ধরে এবং এই চক্রান্তের অনেক দিন ধরেই সাজানো হচ্ছিল। পরপর যদি ঘটনাক্রম দেখা যায়, যে তথ্য সামনে আসছে দেখা যায়, আমি এই জায়গা থেকে তাপসবাবু আপনার কাছে জানতে চাইছি একই বিষয়। এই যে তাহলে টার্গেটের কথা আপনি বলছিলেন, সময়ের কথা আপনি বলছিলেন, তাহলে কি প্রজাতন্ত্র দিবসকে টার্গেট করে সেখানে সামনে রেখেই এত বিস্ফোরক বাজেয়াপ্ত করা হয়েছে, যে এত বিস্ফোরক মজুত হয়েছিল? দেখুন, আমাকে যদি বলা হয় যে টার্গেট খুঁজতে বা দিন ঠিক করতে, আমি কিন্তু 26শে জানুয়ারির আশেপাশে করব না। তার কারণ হচ্ছে 26শে জানুয়ারি পুলিশ বা ইন্টেলিজেন্স এজেন্সিজ এরা ভীষণভাবে অ্যাক্টিভ থাকে, তখন চারিদিকে নজর একেবারে কড়া দৃষ্টি রাখা হয়। আমি হয়তো তার 10 দিন আগে করব বা তার 10 দিন পরে করব, তার কারণ পিক ওইটা যে প্রজাতন্ত্র দিবস বা স্বাধীনতা দিবস, ওই সময়টাই টার্গেট করাটা কতটা বুদ্ধিমানের কাজ আমি জানি না। সেই জন্যই এখন এই নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি যেটা হচ্ছে ফেস্টিভ সিজন, ভারতবর্ষে এটা হচ্ছে ফেস্টিভ সিজন। এখন লালকেল্লায় প্রচুর লোক, এখন দিল্লিতে প্রচুর লোক, প্রচুর টুরিস্ট, এবং এই সময়গুলোই হচ্ছে, এই শীতকাল, এই সময়টাই হচ্ছে আইডিয়াল সময়। এবং তারপরে একটা সোমবারের সন্ধ্যাবেলা যখন ওখানে হাজার হাজার লোক যখন ওই পার্টিকুলার জায়গাগুলোতে আছে, বা দিল্লি বা অন্যান্য শহরের যে জনবহুল জায়গাগুলো আছে, সেইগুলোকে বেশি করে বেছে নেওয়াই হচ্ছে টার্গেট। এবং সেই জন্যই এরা বহুদিন ধরে এরা চেয়েছিল এমন একটা সিচুয়েশন তৈরি করতে, এটা শুধু দিল্লিতে নয়, হয়তো এই যে ফরিদাবাদ থেকে এতটা এক্সপ্লোসিভ পাওয়া গেল, এটা হয়তো ফরিদাবাদ থেকে উত্তরপ্রদেশের বিভিন্ন শহরে বা মধ্যপ্রদেশের বিভিন্ন শহরে, বিভিন্ন জায়গায় এই এক্সপ্লোসিভগুলো ছড়িয়ে দেওয়া। বিস্তৃত পরিকল্পনা সাজানো হচ্ছিল। তাপসবাবু সঙ্গে থাকুন, আর এর মধ্যে আরো নয়া তথ্য আপনাদের জানিয়ে রাখি। দিল্লি বিস্ফোরণের আরো নয়া তথ্য। 29শে অক্টোবর ঘাতক গাড়ির সিসিটিভি ফুটেজ এবার সামনে এসেছে। প্রকাশ্যে সেই ঘাতক গাড়ির সিসিটিভি ফুটেজ, যেখানে দেখা যাচ্ছে, দেখুন সেই গাড়ি, সাদা এই ঘাতক গাড়ির দূষণ পরীক্ষা করাতে পেট্রোল পাম্পে 3 জন এসেছে। গাড়িতেই 3 জন সওয়ার ছিল, যেখানে উমর এবং তারিক, তারাই এই গাড়িতে করে এসেছে পেট্রোল পাম্পে। 29 তারিখের এই ছবি। আর এর মধ্যেই শুধুমাত্র কিন্তু দিল্লি নয়, সব থেকে যেটা চিন্তাজনক বিষয়, যেটা উদ্বেগের বিষয়, যে শুধুমাত্র দিল্লি নয়, উত্তরপ্রদেশ নয়, সারা দেশে নাশকতার ছক কষেছিল শাহিনরা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।